বন্ধুরা নমস্কার। মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ পর্যন্ত বিশ্বযুদ্ধের রূপ নেবে, এই রকম কথা কেন বিশেষজ্ঞরা বলতে শুরু করেছেন? কেন বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে মধ্যপ্রাচ্যে বর্তমানে চলতি ইরান বনাম আমেরিকা ইসরায়েলের যুদ্ধ শেষ পর্যন্ত মহাযুদ্ধে পরিণত হতে পারে, অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে? এর পেছনে কি খুব জুৎসই কোনো যুক্তি রয়েছে? আদতেই কি সত্যি সত্যি এই যুদ্ধ বিশ্বব্যাপী যুদ্ধের রূপ নেবে, যাকে বলা হয় পৃথিবীর শেষ যুদ্ধ? অর্থাৎ বিশেষজ্ঞরা বহু বছর আগে থেকে বলে আসছেন যে যদি প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো দিন তৃতীয় বিশ্বযুদ্ধ হয়, তাহলে সেটা পৃথিবীতে মানব সভ্যতার ইতিহাসে শেষ যুদ্ধ হবে। কারণ এই যুদ্ধ করার পরে পৃথিবীতে কোনো জায়গাতে আর এরপরে আরেকটা বিশ্বযুদ্ধ করার মতন অবস্থা থাকবে না, কারণ এত বিশাল সংখ্যক মানুষের মৃত্যু হবে। পৃথিবীতে মানব সভ্যতা যে জায়গাতে আজকে পৌঁছেছে সেটা যেভাবে ধ্বংস হয়ে যাবে, এরপরে হয়তো পৃথিবী আবার ওই পাথরের যুগে চলে যাবে। অর্থাৎ এই যে ইন্টারনেট সভ্যতা, এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে সভ্যতা, এগুলো কল্পনাতীত ভাবে নষ্ট হয়ে যাবে। তার কারণে তারা আশঙ্কা করে আসছেন। এবার এর পেছনে কি কারণ রয়েছে? প্রথম কারণ হলো এই যে যুদ্ধটা চলছে, যদি ভালোভাবে আমরা খেয়াল করি, এই যুদ্ধ একটা অনিশ্চয়তার মধ্যে চলছে। অনিশ্চয়তা কোন জায়গাতে? অনিশ্চয়তা এই জায়গাতে যে ইরান ঠিক কতটুকু শক্তিশালী সেটা এখনো আমেরিকা এবং ইসরায়েল ঠিক বুঝে উঠতে পারেনি। ইরানের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে কিনা সে ব্যাপারে এখনো ইসরায়েল আমেরিকা নিশ্চিত হতে পারেনি। যদি না থাকে তাহলে ইরান কি পারমাণবিক বোমা বানিয়ে নিতে চেষ্টা করছে এবং খুব শীঘ্রই কি সে এই কাজে সফল হবে, সেটা সম্বন্ধেও আমেরিকা ইসরায়েল অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এই যে অনিশ্চয়তাই হলো যুদ্ধের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস। অনিশ্চয়তার কারণেই হতে পারে যে ইরানের ওপরে শেষ পর্যন্ত ইসরায়েল তার কাছে থাকা সবচেয়ে বেশি ধ্বংসাত্মক যে অস্ত্রগুলো রয়েছে, যেগুলো এখনো পর্যন্ত ব্যবহার করেনি, এমনকি আমেরিকাও তার কাছে এক্সট্রাঅর্ডিনারি পাওয়ারফুল যে অস্ত্রগুলো রয়েছে, যেগুলো সম্বন্ধে ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে এই পর্যন্ত কোনো যুদ্ধে ব্যবহার করা হয়নি, সেগুলো ব্যবহার করা হতে পারে। এবার কথা হলো যে যদি সেই রকম মারণ ক্ষমতা সম্পন্ন ব্যাপক ধ্বংসাত্মক যদি অস্ত্র আমেরিকা বা ইসরায়েল ইরানের ওপরে ব্যবহার করে, তাহলে সেটা কি ওই যে হিরোশিমা নাগাসাকি সেই রকম কোনো ধ্বংসলীলা পৃথিবীর সামনে দেখাবে? যদি সেই রকম কিছু হয়, সেই ক্ষেত্রে চীন রাশিয়া কি যুদ্ধে সম্পূর্ণভাবে সরাসরি জড়িয়ে যাবে? কারণ বারবার তারা হুমকি দিয়ে আসছে, বারবার রাশিয়া হুমকি দিয়ে আসছে। রাশিয়া নিজে বহুবার আপনার পারমাণবিক অস্ত্র ব্যবহার করার হুমকি দিয়েছে। ভ্লাদিমির পুতিন বহুবার ইঙ্গিত দিয়েছে যে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে চলতি যুদ্ধে যদি ন্যাটো অংশগ্রহণ করে, তাহলে সে নিজে পারমাণবিক বোমা ব্যবহার করতে পারে। তাহলে সেইটা হলো ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধের কারণে। কিন্তু এবার ইরান হলো রাশিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধের মধ্যে ইরান তার মিসাইল দিয়ে, ড্রোন দিয়ে সাহায্য করেছে। এবার ইরানের কাছে এটা জরুরি হয়ে গেছে, রাশিয়ার কাছে এটা জরুরি হয়ে গেছে যে ইরানকে অক্ষত রাখা, ইরানকে অন্ততপক্ষে ঠিক রাখা, বাঁচিয়ে রাখা। যদি এইরকম অবস্থা তৈরি হয়ে যায় যে ইরানকে বাঁচিয়ে রাখা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে কি রাশিয়া নিজে সরাসরি অংশগ্রহণ করবে? আর রাশিয়ার কাছে এটা গুরুত্বপূর্ণ যে আমেরিকা যাতে এই যুদ্ধে বিজয়ী হতে না পারে, ইরানের দখল যাতে আমেরিকা বা পশ্চিমা শক্তি যাতে নিতে না পারে। কারণ মধ্যপ্রাচ্যে রাশিয়া এবং চীনের কাছে সবচেয়ে বড় ঘাঁটি হলো ইরান। এই ঘাঁটিটা যদি নষ্ট হয়ে যায়, তাদের হাতছাড়া যদি হয়ে যায়, তাহলে মধ্যপ্রাচ্যে তাদের আর কোনো জায়গায় থাকবে না। কারণ অন্য যে দেশগুলো রয়েছে সেগুলোর মধ্যে কেউ ইরানের ধারে কাছেও নেই। কারোর সেই ক্ষমতা নাই যে আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করে রাশিয়াকে বা চীনকে মধ্যপ্রাচ্যে আশ্রয় দেয়া। এই কারণে স্ট্র্যাটেজিক্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো ইরান রাশিয়ার কাছে, চীনের কাছে। এই কারণে স্ট্র্যাটেজিক্যাল লোকেশনগুলো পৃথিবীতে কোনো পরাশক্তি হারাতে চায় না। এই কারণে এটা একটা আশঙ্কা রয়েছে। এছাড়া আশঙ্কা রয়েছে যদি ইরান পারমাণবিক বোমা
তৈরি করে ফেলেছে এমন যদি হয়, অথবা যদি আগামী কিছুদিনের মধ্যে বা এই যুদ্ধ চলাকালে যদি পারমাণবিক বোমা তৈরি করে ফেলে, তাহলে ইরান যে সেই বোমা ব্যবহার করতে চাইবেই। এই ব্যাপারে এখন আর পৃথিবীতে বড় বড় ডিফেন্স এক্সপার্টদের মধ্যে কোনো সন্দেহ নেই। এই কারণে নেই যে ইরানে এমনিতেও পলিটিক্যাল লিডারশিপ এবং মিলিটারি লিডারশিপের মধ্যে একটা ডিফারেন্স দেখা গেছে। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন যে তারা যে আক্রমণ করেছে সৌদি আরবের ওপর, আমিরাতের ওপর, বাহরাইনের ওপর, এরকম যে বিভিন্ন দেশগুলোর উপরে যে আক্রমণ করেছে, এইটা মূলত তারা অনিচ্ছাকৃতভাবে তারা করেছে, কারণ তারা বাধ্য হয়েছে এটা করতে। এই দেশগুলোর মাটি ব্যবহার করে আমেরিকা তাদের ওপরে আক্রমণ করছে, কারণ এই দেশগুলোতে আমেরিকার সেনা ঘাঁটি রয়েছে, বিমান ঘাঁটি, নৌ ঘাঁটি রয়েছে। এই কারণে তো আরেকবার যদি তাদের ওপরে অ্যাটাক না হয়, মানে এই ঘাঁটিগুলো ব্যবহার করে যদি ইরানের ওপরে আক্রমণ না হয়, তাহলে ইরান আর আক্রমণ করবে না, সেই প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন। কিন্তু দেখা গেছে রাষ্ট্রপতির এই প্রতিশ্রুতি মানছে না ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস, মানে আইআরজিসি ইরানের রাষ্ট্রপতির অধীনস্থ না। আইআরজিসি কাজ করে ইরানের সুপ্রিম লিডারের অধীনে, এবং আইআরজিসি অত্যন্ত শক্তিশালী। ইরানের মাটিতে রাষ্ট্রপতির ব্যাপক সমালোচনা হয়েছে, এবং এই যে যুদ্ধ চালিয়ে যাচ্ছে আইআরজিসি এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমেরিকার ঘাঁটিগুলোতে যে আক্রমণ করছে, তার প্রতি একটা জনসমর্থন দেখা গেছে। তার ফলে যুদ্ধ কিন্তু বন্ধ হয়নি, এখনো মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, মুসলিম দেশগুলোর উপরে ইরানের আইআরজিসি ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছে। এই অবস্থাতে যে পলিটিক্যাল লিডারশিপ এবং মিলিটারি লিডারশিপের মধ্যে যে ডিফারেন্স, এই ডিফারেন্সের কারণে অনেকে আশঙ্কা করছেন যে যদি ইরানের কাছে পারমাণবিক বোমা চলে আসে, তাহলে মিলিটারি লিডারশিপ অর্থাৎ আইআরজিসি সেটাকে ব্যবহার করতে পারে। আর সেটা ব্যবহার কার উপরে করবে? সেটা সরাসরি ইসরায়েলের উপরে ব্যবহার করবে, কারণ বারবার ইরান ঘোষণা দিয়ে আসছে যে ডেথ টু ইসরায়েল, ডেথ টু আমেরিকা। এবার আমেরিকার মাটিতে ইরান থেকে বোমা নিয়ে ফেলে সেখানে আমেরিকার ক্ষতি করা সম্ভব না, এটা একেবারেই কল্পনাপ্রসূত ব্যাপার হয়ে যাবে। কিন্তু ইরানের পক্ষে তো ইসরায়েলের মাটিতে আক্রমণ করা সম্ভব। সেইটা সে করে ফেললে পরে, কল্পনা করেন একবার, যদি কোনো যুদ্ধে একবার কোনো দেশ পারমাণবিক বোমা ফেলে দেয়, এরপর পারমাণবিক বোমা আক্রমণের একটা হিড়িক পড়ে যাবে। মানে পৃথিবীতে বহু দেশ আছে যাদের কাছে ঘোষিত অথবা অঘোষিত পারমাণবিক বোমা রয়েছে, তারা মনে করতে পারে যে তাদের শত্রু দেশ তাদের উপরে অ্যাটাক করে ফেলতে পারে। এই সন্দেহ থেকে, এই ভয় থেকে তারা হয়তো প্রত্যেকে মনে করবে যে প্রথম আমি ব্যবহার করে ফেলি। এইরকম ভাবে প্রত্যেকটি দেশ যদি নিজে প্রথম আক্রমণে চলে যায়, একবার কল্পনা করেন সারাটা পৃথিবীতে মুড়ি মুরকির মতন, মানে দীপাবলির রাতে আমরা যেরকম বাজি পটকা ফুটতে দেখি, সেই রকম ভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে পারমাণবিক বোমা হামলা শুরু হয়ে যাবে। আর সেই অবস্থা একবার কল্পনা করেন, সারা পৃথিবীতে মানব সভ্যতা এমন এক সংকটের মধ্যে পড়ে যাবে যে কোটি কোটি মানুষ, মানে পোকামাকড়ের মতো মানুষের মৃত্যু হতে পারে। আর সেই অবস্থাটা কারোর কাছে কাঙ্ক্ষিত না হলেও এইরকম একটা অবস্থাতে কি পৃথিবী চলে যাবে? মানব সভ্যতা কি সেই তৃতীয় বিশ্বযুদ্ধ, যেটা সে বারবার চাইছে যে আটকে রাখ, সেটা কোনো মতেই যাতে না হয়, সেটার দিকেই কি যাচ্ছে? এরকমটা যদি হয়, এরপরে কি মানব সভ্যতা বেঁচে থাকবে? এই আশঙ্কা কিন্তু এখন চতুর্দিকে কিন্তু ব্যক্ত করা হচ্ছে। এবং মধ্যপ্রাচ্যের এবারের যুদ্ধকে কেন্দ্র করে, আর তাছাড়া এই যে ইরানের ক্ষমতা কতটুকু রয়েছে সেটা নিয়ে যে আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে অনিশ্চয়তা রয়েছে, সেই অনিশ্চয়তার কারণেও এই আশঙ্কা উড়িয়ে দেওয়া হচ্ছে না যে কোনো একটা সময় ইসরায়েল অধৈর্য হয়ে ইরানের ওপর পারমাণবিক বোমা ফেলতে পারে, আমেরিকাও ফেলতে পারে। এই রকমটাও একটা সম্ভাবনা। সেক্ষেত্রে ওই বললাম না, যেই ফেলুক না কেন, ইরান ফেলুক অথবা আমেরিকা ফেলুক অথবা ইসরায়েল ফেলুক, যেই ফেলুক না কেন, এবারে কিন্তু পারমাণবিক বোমার ব্যবহার শুধুমাত্র কোনো দুটো দেশের মধ্যে ব্যাপার আর থাকবে না, এটা কিন্তু বিশ্বময় ছড়িয়ে পড়বে। এই কারণে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা এখন ডিফেন্স এক্সপার্টরা সব দিকেই করতে শুরু করেছেন। আপনার দেখবেন সব দিকেই বলা হচ্ছে বারবার যে যুদ্ধকে যদি অবিলম্বে যদি না থামানো যায়, তাহলে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধই আগামী দিনে
সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে পড়বে। আর এমনিতে অনেকে মনে করছেন যে এটা অঘোষিত বিশ্বযুদ্ধই তো চলছে। দেখুন না, এমনিতেও মধ্যপ্রাচ্য জুড়ে হামলা হচ্ছে। ইরানের ওপরে হামলা হচ্ছে ইসরায়েল থেকে, ইরানের ওপরে হামলা হচ্ছে আমেরিকার বিভিন্ন ঘাঁটি থেকে, সমুদ্র থেকে, বিভিন্ন দিক থেকে। তারপর মিসাইল হামলা হচ্ছে, ড্রোন হামলা হচ্ছে, বিমান হামলা হচ্ছে, সব হামলা হচ্ছে। ইরানের দিক থেকে কতগুলো দেশে হামলা হচ্ছে। ইরানের দিক থেকে আমেরিকার যেখানে যেখানে বিমান ঘাঁটি, নৌ ঘাঁটি, আপনার সেনা ঘাঁটি রয়েছে, সেখানে সেখানে হামলা হচ্ছে। মানে অনেকগুলো দেশে হামলা হচ্ছে মধ্যপ্রাচ্যের, এবং সবগুলো মুসলিম দেশ। ইরানের দিক থেকে ডিরেক্ট হামলা হচ্ছে ইসরায়েলের মধ্যে, ইসরায়েলও ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এছাড়া আপনার ইউরোপের বেশ কিছু দেশ তাদের যুদ্ধ বিমান পাঠিয়েছে, তাদের বিভিন্ন মারণাস্ত্রগুলো পাঠিয়েছে, কারণ তাদেরও এখানে ব্যবসা রয়েছে। এই রাস্তা দিয়ে, হরমুজ প্রণালী দিয়ে সারা পৃথিবীর সম্ভবত 30% ব্যবসা হয়। এই ব্যবসার মধ্যে আপনার মানে একটা কি বলবো, বড় ধরনের বাধা সৃষ্টি করেছে ইরান। এই বাধা যদি দীর্ঘদিন থাকে তাহলে প্যারালাইসিস হয়ে যাবে পৃথিবীর অনেকগুলো দেশে, অর্থনৈতিক প্যারালাইসিস দেখা যাবে। এই কারণে বিভিন্ন দেশ আরো জড়িয়ে পড়ছে ধীরে ধীরে। চীন, রাশিয়া, অনেকের ধারণা ক্রমাগতভাবে তারা ইরানকে আপনার লজিস্টিক সাপোর্ট দিচ্ছে। ইরানে তারা ড্রোন সাপ্লাই করছে, মিসাইল সাপ্লাই করছে, তারা স্যাটেলাইট ব্যবহার করে তথ্য সরবরাহ করছে, নানান রকম ভাবে সাপোর্ট দিচ্ছে বলে ধরা হয়। তাহলে এইভাবে যদি আমরা দেখি, তাহলে চীন, রাশিয়া পরোক্ষভাবে যুক্ত, আমেরিকা প্রত্যক্ষভাবে যুক্ত, ইসরায়েল প্রত্যক্ষভাবে যুক্ত, মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো পরোক্ষভাবে বা কেউ কেউ বলে মানে প্রত্যক্ষভাবে যুক্ত। কারণ প্রত্যক্ষভাবে এই কারণে বলা হয় যে তাদের মাটি তো ব্যবহার করছে আমেরিকা, তাদের মাটিতেই তো ইরানের শত্রুদের সেনাঘাঁটিগুলো রয়েছে, সেগুলো ব্যবহার করা হচ্ছে। সুতরাং এটাকে আর পরোক্ষ বলার কি আছে, প্রত্যক্ষ। তাহলে প্রত্যক্ষভাবে যদি আমরা ধরি, প্রত্যক্ষ পরোক্ষ মিলিয়ে অনেকগুলো দেশ এই যুদ্ধে জড়িয়ে রয়েছে। যদি 10-12টা দেশ মিলে একটা আপনার টুর্নামেন্ট খেললে, সেটাকে বিশ্বকাপ ক্রিকেট বলা হয় বা বিশ্বকাপ ফুটবল বলা হয়, যদি 30-40টা দেশ মিলে যদি খেলে, তাহলে এটাকে কেন বিশ্বযুদ্ধ বলা হবে না? এই যুক্তিও তো অনেকে দেখাচ্ছে। সুতরাং পরোক্ষভাবে বিশ্বযুদ্ধ চলছে বলে অনেকে মনে করছে। আর প্রত্যক্ষভাবে যদি বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে কি হতে পারে? কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা আপনাদের মতামত জানাবেন। খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং পৃথিবী কিন্তু একটা অত্যন্ত সন্ধিক্ষণে দাঁড়িয়ে গেছে। পৃথিবী এখনো নিশ্চিত হতে পারছে না যে তার আয়ুষ্কাল আর কতদিন। পৃথিবী বলতে পৃথিবীর মধ্যে, পৃথিবীর মাটির ওপরে বসবাস করে মানব সমাজ নিশ্চিত হতে পারছে না যে তারা আর কতদিন, আর কত বছর এই পৃথিবীতে জীবিত থাকতে পারবেন। এইরকম এক সংকটের মধ্যে আমরা এসে দাঁড়িয়েছি। খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনাদের মতামত অবশ্যই জানাবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।